বেশি কিছুর চাহিদা ছিল না জীবনে, তবুও যা পেয়েছি তা একমাত্র ভগবানের আশীর্বাদ ও আমার পিতৃপ্রতিম শ্বশুরমশাইয়ের দান। উপস্থিত এক রিপোর্টারকে কথাগুলো একটানা বলে থামল অনু। আজ অনুর বিয়ে। ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রাম ঝটিবনির রায় পরিবারের বড় ছেলের বিধবা বউ অনুরাধা রায়। অনুর শ্বশুরমশাই দেবাশিস বাবু আজ নিজে দাঁড়িয়ে থেকে তার বিধবা পুত্রবধূ অনুরাধার বিয়ে তারই পছন্দ করা পাত্র অর্কর সঙ্গে দিচ্ছেন। গ্রাম বাংলার এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, তাই পুরো গ্রাম ঝেঁটিয়ে বিধবার বিয়ের অনুষ্ঠান দেখতে এসেছে এবং এই সুযোগে দেবাশিস বাবুকে বিদ্রূপ করে বিভিন্ন সমালোচনা করে যাচ্ছে। খবর পেয়ে বেশি কিছু টিভি চ্যানেলের রিপোর্টারও চলে এসেছে। তারা অনুর বিয়ের লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে। দেবাশিস বাবুর অবশ্য কোনো ব্যাপারে কোনো হেলদোল নেই। তিনি হাত জোর করে উপস্থিত অভ্যাগত অতিথিদের বলছেন, আয়োজন আমার সামান্য, তবুও আমার মেয়ের বিয়ে তো, তাই দয়া করে সকলে মিষ্টিমুখ করে যাবেন। বিয়ের অনুষ্ঠানের পর টিভি চ্যানেলের রিপোর্টাররা অনুকে ছেঁকে ধরেন। একজন প্রশ্ন করেন, আপনার বাড়ি কোথায়? আপনার নিজের বাবা মা কি এখানে এসেছেন? আপনার সঙ্গে এই পরিবারের সম্পর্ক কি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুরাধা বলতে আরম্ভ করে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ময়না গ্রামে। আমরা বাড়িতে 4 বোন, আমি বড়। বাবা সামান্য জমি জায়গা চাষাবাদ করেন, সেই থেকে আমাদের সংসার টেনে টুনে চলে। আমার পড়াশোনাতে অত্যন্ত আগ্রহ ছিল। উচ্চ মাধ্যমিকে আমি আর্টসে 90% নম্বর নিয়ে পাশ করি, কিন্তু আমাদের গ্রাম থেকে কাছাকাছি কলেজ 40 কিলোমিটার দূরে। আমার বাবার সামর্থ্য ছিল না বাইরে হোস্টেলে রেখে পড়াশোনা করানোর। ওদিকে গ্রাম থেকে প্রতিদিন কলেজ যাতায়াত প্রায় অসম্ভব ব্যাপার। তাই উচ্চ মাধ্যমিকের পর আর কলেজে পড়া হয়নি আমার। অথচ আমার স্বপ্ন ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে বিদ্যালয়ে শিক্ষকতা করার, কিন্তু স্বপ্নই থেকে যায়। আমার পিছনের বোনরাও বড় হচ্ছিল, তাই বাবা আমার সম্বন্ধ দেখতে আরম্ভ করে। কিছুদিন পরে ঝাড়গ্রাম জেলার ঝটিবনি গ্রামের দেবাশিস রায়ের পুত্র অনুপের সঙ্গে আমার বিয়ে হয়। আমার শ্বশুর মহাশয়ও চাষাবাদ করে জীবন ধারণ করেন। আমার স্বামী অনুপ চেন্নাইয়ে কোম্পানির কাজ করে। 3 মাস ছাড়া একবার করে গ্রামে আসে। বাড়িতে ছোট দেওর রূপম পড়াশোনা করে। মোটামুটি সচ্ছল পরিবার। আমার শ্বশুর মশাইয়ের পড়াশোনায় খুবই আগ্রহ। সারাদিন জমিতে চাষের কাজে পরিশ্রম করলেও গ্রামের লাইব্রেরি থেকে নানা রকমের বই এনে রাত্রে পড়াশোনা করেন। শ্বশুর মশাই আমার রেজাল্ট দেখে আমাকে বলেন, বাড়ির কাজ করার ফাঁকে ফাঁকে পড়াশোনাটাও মন দিয়ে করো। তিনি আমাকে ঝাড়গ্রাম শহরে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্স কোর্সে ভর্তি করে দেন। তখন আমাকে প্রতি শনি ও রবিবার কলেজে যেতে হতো। বাড়ির বউকে কলেজে যেতে দেখে গ্রামের লোক আমার নামে নানা বদনাম রটাতে থাকে। শ্বশুর মশাইকে বলতে থাকে, দেবাশিস দা পাগল হয়ে গেছো, বৌমাকে কলেজে বেহেল্লাপনা করতে পাঠাচ্ছ। কিন্তু এত কথা সহ্য করেও তিনি নিজের জায়গা থেকে বিন্দুমাত্র বিচলিত হননি। আমাকে পড়ার ব্যাপারে নানাভাবে উৎসাহিত করতে থাকেন। নিজের স্বল্প আয়ের থেকেই আমাকে অনার্সের টিউশন নিতে পাঠান। এভাবে 2 বছর অতিক্রান্ত হয়। এরপর আমার জীবনে এক ঘোর বিপর্যয় নেমে আসে।
হঠাৎই চেন্নাই থেকে ফোন আসে অনুপ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। শ্বশুরমশাই তৎকালে টিকিট কেটে 5 দিন বাদ চেন্নাই পৌঁছে দেখেন সব শেষ। আচমকা হার্ট ফেল করে মারা গেছে অনুপ। ভবিতব্যকে মেনে নেন তিনি। আর্থিক সঙ্গতি না থাকার কারণে অনুপের মৃতদেহ বাড়িতে আনতে পারেননি তিনি। বড় ছেলের শেষকৃত্য চেন্নাই করে বাড়ি ফেরেন। আমি বিধবা হই। গ্রামের লোকাচার মেনে সাদা থান কাপড় পরতে আরম্ভ করি। আমিষ ছেড়ে নিরামিষ ধরি। সমাজ সংসার থেকে বিচ্যুত হয়ে ঘরের এক কোণে আশ্রয় গ্রহণ করি। দূর থেকে লোকের বাক্যবায়ন এসে কানে পৌঁছায়। অলক্ষ্মী, অসতী মেয়ে, বিয়ের 2 বছরের মাথায় স্বামীটাকে খেলো। সারা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। বাবা মা অবশ্য একবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে এসেছিল, কিন্তু পুত্রহারা বৃদ্ধ শ্বশুর ও ভাইয়ের মতো ছোট দেওরকে ছেড়ে যেতে চাইনি আমি চলে গেলে ওদের দুজনের খাওয়া দাওয়া কিভাবে হবে? ওদের দেখবে কে? তাছাড়া বাপের বাড়িতে ফিরেই বা কী করব? সেই ভেবেই শ্বশুর ঘরে থেকে যায়। এভাবে দিন পেরিয়ে যেতে থাকে। তারপর একদিন শ্বশুরমশাই বলেন, অনু, আর কতদিন শোক করবি? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। এটাই তোর ফাইনাল ইয়ার। পড়াশোনা শেষ করে পরীক্ষাটা দে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর। ওনার কথা মতো আমার পড়াশোনা আরম্ভ করি। সমাজের কটূক্তি বক্রোক্তি সব উপেক্ষা করে কলেজ যেতে আরম্ভ করি। গ্র্যাজুয়েশনে 56% নম্বর নিয়ে পাশ করি। পরে একটা কাজের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে আরম্ভ করি। এইভাবে 2 বছর চেষ্টা করার পর আমি কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগে পোস্টমাস্টারের পরীক্ষায় উত্তীর্ণ হই এবং কিছুদিন পর ঝাড়গ্রাম শহরের একটা পোস্ট অফিসে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমার দেওরও কলেজ শেষ করে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে। এতটা বলে থেমে যায় অনু। সাংবাদিকটি এতক্ষণ বিস্ময়ে অনুর জীবনের ইতিবৃত্ত শুনছিলেন। এবার প্রশ্ন করেন, আর আজকের বিয়ের ব্যাপারে কিছু বলুন। অনু বলে, চাকরি পাওয়ার মাস 6 পর থেকে বাবা বিয়ের ব্যাপারে আমাকে বোঝাচ্ছিল। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। পরে আমাকে না জানিয়েই বাবা কাগজে বিজ্ঞাপন দেন। অর্কের বাবা মা যোগাযোগ করে। আমার জীবনের সব কথা শুনে অর্ক ও তার পরিবার বিয়েতে রাজি হয়। আমি কিন্তু কিছুতেই সম্মতি দিতে পারছিলাম না। তখন বাবা আমার হাত দুটো ধরে বলেন, মা অনু, যা হওয়ার তা হয়ে গেছে, আর পিছন ফিরে তাকাস না, সামনে এগিয়ে চল। জীবন অনেক দীর্ঘ। এভাবে জীবনে একা বাঁচা যায় না। বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করে এ বৃদ্ধকে একটু মানসিক শান্তি দে মা। তারপর বাবার কথা মেনে নিয়ে অর্কের সঙ্গে বিয়ের ব্যাপারে মতামত দিই। ঈশ্বরকে তো চোখে দেখিনি, আমার শ্বশুর বাবাই আমার জীবনের ঈশ্বর। অনুর সব কথা শোনার পর রিপোর্টারটি অনুর শ্বশুর দেবাশিস বাবুকে প্রশ্ন করেন, এরকম অজপাড়া গায়ের সামান্য চাষি হয়ে এত বড় মন, এত উদার চিন্তাধারা আপনি পেলেন কোথায়? সাহসে দেবাশিসবাবু বলেন, আমাদেরই মতো আরও এক অজপাড়া গায়ের ছেলে মেদিনীপুর জেলার ভূমিপুত্র বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে। কি জানেন তো সাংবাদিকবাবু, আমরা অনেকেই বাড়ির বউ বা মেয়ের মধ্যে পার্থক্য তৈরি করি, কিন্তু অনু যদি আমার পুত্রবধূ না হয়ে মেয়ে হতো, তাহলে কি আমি বাবা হয়ে মেয়েটার শূন্য জীবন সাদা শাড়ি দেখতে পারতাম? পারতাম না। ছেলে তো আমার চলে গেছে। পুত্রশোক বড়ই বেদনাদায়ক।
যে শোক আমি পাচ্ছি, সেই শোক বুকে নিয়ে বাচ্চা মেয়েটা কেন সারা জীবন কাটাবে বলুন তো? তাই বাবা হিসেবে নিজের মেয়ের জন্য যা কর্তব্য আমি তাই করেছি। পরদিন সারা গ্রাম সাক্ষী থাকে অনুর বিদায়ের। দু চোখের জলে ভেসে অনু অর্কের সঙ্গে গাড়িতে উঠে পড়ে। যাবার সময় বারবার বলে দিয়ে যায়, বাবা তুমি ঠিকঠাক ওষুধগুলো খাবে, আমাকে প্রতিদিন ফোন করবে, শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে বলবে। আমরা ঠিক থাকবো মা, তুই নতুন সংসারে ভালো থাকিস। আপনি চিন্তা করবেন না মেসোমশাই, আমি অনুকে দেখে রাখব। ভালো থেকো বাবা, তোমাদের মঙ্গল হোক। দেবাশিসবাবু দুহাত তুলে নবদম্পতিকে আশীর্বাদ করেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।